শুধু প্রত্যাশা নয়, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য যে নজির, সেই নজির আপনারা দেখেছেন ট্রাইব টিভি বাংলার বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথির। আজও সেরকমই একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি। প্রথমেই পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় কিংসুক মাইতি, মহকুমা শাসক, রায়গঞ্জ। কিংসুকবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। নমস্কার। শুরুতেই একটি বিষয় জানার চেষ্টা করব, এসডিও বা মহকুমা শাসক, এই জার্নিটা প্রথম কিভাবে শুরু হয়েছিল? জার্নিটা শুরু হয়েছিল 2009-এ। আমি অ্যাকচুয়ালি 2008 ব্যাচের অফিসার। 2009-এর 30 ডিসেম্বর আমরা সকলে গিয়ে রাইটার্স বিল্ডিংয়ে জয়েন করি। তৎকালীন রাইটার্স বিল্ডিং ছিল। আমার পোস্টিং হয় তারপরে 2011-এ অ্যাজ বিডিও হিসেবে বাঁকুড়াতে, বাঁকুড়ার রায়পুর ব্লকে, যেটা মাওয়িস্ট এফেক্টেড ছিল সেই সময়। তো সেইখানে আমি 2 বছর থাকি। তার পরবর্তীকালে 2013-এ আমি ট্রান্সফার্ড হই দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকে। সেখানে প্রায় 4 বছর বিডিওশিপ করি এবং 2017-এ আমার অর্ডার হয় কার্শিয়াং মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার হিসাবে। কিন্তু 2017 ওই সময় হিলেতে স্ট্রাইক চলছিল, তো সেই কারণে আমি মিউনিসিপ্যালিটি বন্ধ থাকা জয়েন করতে পারিনি। তো আমি কার্শিয়াং এসডি অফিসেই ওখানে প্রায় 4 মাস ছিলাম জয়েন করার পরে। তার পরবর্তীকালে আমি শিলিগুড়ি এসডি অফিসে আসি 2017-এ একদম লাস্টের দিকে, এবং সেখানে প্রায় 1.5 বছর থাকি। 2019-এর ফেব্রুয়ারিতে আমার অর্ডার হয় কুচবিহারের মাথাভাঙা সাব ডিভিশনে। তারপরে সেখানে পোস্টিংয়ে যাই 2019-এর 20 ফেব্রুয়ারি প্রবাবলি আমি জয়েন করি। 20 বা 21 ফেব্রুয়ারিতে আমি জয়েন করি মাথাভাঙা সাব ডিভিশনে। সেখানে প্রায় মাস 10 ছিলাম। তার পরবর্তীকালে ডিসেম্বর মাসে আমার অর্ডার হয় কুচবিহারের সদরেতে, হেডকোয়ার্টারেতে, সেখানেই ছিলাম। এবং তারপরে 2022-তে জুলাই মাসে আমার অর্ডার হয় এখানে অ্যাজ এসডিও, এবং এখানে আমি 15 জুলাই 2022-তে এখানে জয়েন করি। দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সটা বোঝা যাচ্ছে। খুব স্বাভাবিকভাবে বিডিও বা মহকুমা শাসক বা এসডিও, আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় দেখে থাকি সামাজিক বিভিন্ন ব্যাধি, যেখানে যদি তারা যাচ্ছেন সেই অবস্থাতে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, বিশেষ করে সাধারণ মানুষের থেকেও সমস্যার সম্মুখীন হতে হয়। নিশ্চয়ই আপনার এক্সপিরিয়েন্সে এরকম কিছু থাকবে যেখানে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, কন্ট্রোল করেন কি করে? এটা অ্যাকচুয়ালি টাইপ অফ ম্যানেজমেন্ট, এবং চাকরিতে ঢোকার পরে চাকরি আমাদেরকে শিখিয়ে দেয়। এটা আমাদের সিনিয়ররাও বলতেন যে আমরা কাগজে কলমে যেটাই শিখি না কেন, চাকরিতে ঢোকার সময় আমাদের প্রচুর দীর্ঘদিনের ট্রেনিং হয়। প্লাস 6 মাস আমাদের ইনহাউস ট্রেনিং হয় শুরুতে, যেটা আমাদের সময় হতো। তারপরে 1 বছর জেলায় ট্রেনিং, হাতে কলমে প্র্যাকটিক্যাল। তারপরে আবার 1 মাস ইনহাউস ট্রেনিং হতো। তারপরে আমরা বিডিও হিসাবে পোস্টিং পেতাম, এবং ইন দ্য মিন টাইম আমাদেরকে ডিপার্টমেন্টাল বিভিন্ন এক্সামও ক্লিয়ার করতে হতো, এবং বিভিন্ন ট্রেনিং আমাদের ক্লিয়ার করতে হতো, ইনক্লুডিং ট্রেজারি ট্রেনিং ছিল, কোর্ট কেস ছিল, এইসব ছিল। কিন্তু সিনিয়র একটাই বলতো যে যতই ট্রেনিং করো, আলটিমেটলি যতক্ষণ না তুমি চেয়ারে বসছো ততক্ষণ কিছু শেখা হয় না। হাতে কলমে নিজে না কাজ করলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলছেন। একদম, হ্যাঁ। এবং সেই কারণেই মানে এই জিনিসটা না শিখিয়ে দেয়। মানে এই ম্যানেজমেন্টটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা। মানে আপনি ফিল্ডে গিয়ে যখন কোনো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হচ্ছে, আপনি ফিল্ডে গিয়ে কীভাবে ম্যানেজ করছেন সেটা আপনার নিজস্ব টেকনিক এবং স্কিল বলি বা কমিউনিকেশন বলি। কারণ এই ল অ্যান্ড অর্ডারগুলো অ্যারাইজ করে বিভিন্ন কারণে হতে পারে। ধরুন রোড ব্লকেট হলো, বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলো, বা আদার কোনো ইস্যু নিয়ে মানুষ রোড ব্লকেট করলো, বা আদার কোনো ইস্যু নিয়ে কোথাও কমিউনাল প্রবলেম হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি আমাকে এই প্রবলেম ট্যাকেল করতে হয়, তাহলে কীভাবে ট্যাকেল করব? সেক্ষেত্রে আমাকে ওই এরিয়ায় যাওয়া, আগে যাব না পরে যাব, কখন যাব, সেখানকার কি পার্সন কে আছে, টাইমিং ম্যানেজমেন্টও থাকে। কারণ নর্মালি যেটা থাকে যে ধরুন আপনি শুরুতেই যদি আগে চলে যান, আমাদের তো মানে ডিফেন্সের বিভিন্ন লাইন আমাদের তৈরি করে রাখতে হয়। কারণ এটা তো একটা টাইপ অফ ওয়ার বলতে পারি আমরা। ওয়ার বলতে সেই অর্থে যুদ্ধ নয়, কিন্তু আমি যখন বিপক্ষের সঙ্গে আমি নেগোশিয়েট করছি, তখন আমাকে আমার বিভিন্ন স্ট্র্যাটেজি সাজিয়ে রাখতে হয়। এরকম না হয় নর্মালি যখন যুদ্ধ হয় তখন রাজা শুরুতেই আগে চলে যায় না, আগে সেনাবাহিনী যায় এক এক করে, তারপরে নেগোসিয়েশনটা একদম দাবার মতোই সেইভাবেই আমাদেরকে ওই প্রবলেমগুলোকে আমাকে ম্যানেজ করতে হয়। তো এই ম্যানেজমেন্ট এবার ডিপেন্ড করছে যে আপনি কিভাবে করবেন। এবার সেইটা ওই প্রবলেমের গ্র্যাভিটির উপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হতে পারে যে প্রবলেমটা এরকম যে আপনাকে নিজেকে স্পটে যেতেই হবে, অন স্পট না গেলে সেটা মিটবে না। আপনি বুঝতে পারছেন যে গ্র্যাভিটি এতটাই হয়ে গেছে যে অন্য কাউকে পাঠালে হবে না। আবার এরকম যদি মনে হয় যে না, এটা যেরকম আছে আমি না গেলে হবে, অন্য কাউকে দিয়ে ম্যানেজ হয়ে যাবে, আমি অফিস থেকে বসেও ওভার টেলিফোন আমি এটাকে আমি সেটেল ডাউন করে দিতে পারবো। তো সেই প্রবলেমের গ্র্যাভিটি দেখে আমাকে তখন সিদ্ধান্ত নিতে হয়। আচ্ছা, আপনি তো এটা বলছেন, একটা অভিজ্ঞতার কথা শেয়ার করুন না।
দর্শকদের সঙ্গে? অভিজ্ঞতা বলতে যেরকম আমার যদি বাঁকুড়ারই বলি, মানে ফার্স্ট ব্লকেরই যেরকম একটা খুব ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ছিল, সেটা ছিল বর্ষাকাল, বোধহয় সেপ্টেম্বর বা আগস্ট হবে। আগের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। এবার আমার বাঁকুড়ার যে ব্লকটা ছিল, রায়পুর ব্লকে 10টা গ্রাম পঞ্চায়েত ছিল, 2টো থানা ছিল, 7টা গ্রাম পঞ্চায়েত রায়পুর থানায় আর 3টে গ্রাম পঞ্চায়েত বাড়িকুল থানায়। বাড়িকুল থানার নাম সবাই জানে, কারণ সেটা একদম ওই সকল যেটা বললাম মাওয়িস্ট এরিয়াতে। এবার ওই দুটো থানার মাঝে একটা নদী ছিল, এটার নাম হচ্ছে ভৈরববাকি নদী। তো সাউথ বেঙ্গলে যেটা আছে সেখানে বিভিন্ন কজওয়ে থাকে। এই কজওয়েগুলোতে কি থাকে, যেখানে আমাদের ভেন্টেড কজওয়ে বলা হয়, সেখান দিয়ে তলা দিয়ে জল যায়, উপর দিয়ে রাস্তা থাকে, গাড়ি ঘোড়া যায়। সেগুলো কিন্তু ওভারব্রিজ ঠিক না, কজওয়ে, ঠিক আছে, নিচে পাইপের উপরে রাস্তা বানানো থাকে আর কি, পাইপের মধ্যে দিয়ে জল যায়, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু সেগুলো সব নিচু নিচু, প্রায় রিভারের লেভেলই বা রিভারের থেকে কয়েক ফিট হাইট থাকে। এবার আগের দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো ইরিগেশন থেকে আমাকে রাত্রিবেলায় ফোন করে বলা হলো যে আমাদের ভৈরববাকি একটা ড্যাম আছে, যে ড্যাম থেকে আমাদেরকে জল ছাড়তে হবে, না হলে ড্যাম ভেঙে যাবে, এত জল বাড়ছে। তো আমরা যেটা করি যে তখনই থানাকে জানানো হয়, দুদিকে পুলিশ পোস্টিং বসিয়ে দেওয়া হয়, যাতে কোনো মানুষ যাতে ওই কজওয়ে পারাপার না করে। তো অ্যাজ ইউজুয়াল সব নর্মালি চলছিল, জলও ছাড়া হয়েছে। পরের দিন সকালে আমার বাঁকুড়া হেডকোয়ার্টারে মিটিং ছিল, তো আমি মিটিংয়েও চলে যাই। তো হঠাৎ মিটিং চলছে, ডিএম স্যারের সাথে মিটিং ছিল, বেলা 12টার সময় ফোন আসে যে নদীতে বাস ডুবে গেছে। তো আমি তো মানে হতবাক যে কী করে এরকম হয়ে গেল। বাস ঢোকার তো পারমিশনই পাওয়ার কথা নয়। হ্যাঁ, বাস ঢোকার পারমিশন পাওয়ার কথা নয়। এবার যেটা হচ্ছে যে তখনই আমরা ফোনে কথা বলা শুরু করলাম। এবার নর্মালি আমার ব্লক থেকে বাঁকুড়া আসতে সময় লাগতো 1.5 ঘন্টা, কিন্তু তখন আমি আর তখন আমার যিনি এসডিও স্যার ছিলেন, আমরা দুজনে তখন জাস্ট বেরিয়ে যাই ডিএম স্যারকে বলে। স্যার বলে মিটিং তখন ওখানে হ্যাঁ মিটিং ডিএম স্যার করছে, ডিএম স্যারকে বললাম, স্যার বলো তোমরা এগো, আমি যাচ্ছি। আমি আর এসডিও স্যার বেরিয়ে গেলাম, কিন্তু তখন অলরেডি ওই বাঁকুড়া থেকে আমার ব্লকে আসতে বিভিন্ন কজওয়ে পড়ে, অলরেডি তখন সমস্ত কজওয়েই বন্ধ। এবার আমাদের ওই রাস্তাটাই, ওই জার্নিটা আমার লাগলো 3 ঘন্টা। মানে আমি 12টায় বেরিয়ে আমি পৌঁছলাম 3টের সময় আমার ব্লকেতে, ওই স্পটেতে। এবং ওখানে গিয়ে নর্মালি যেটা হয় যে জানা গেল যে ড্রাইভার কারুর কথা শোনেনি, ওই অবস্থায় গাড়ি কজওয়েতে তুলে দিয়েছিল, ভেবেছিল পেরিয়ে চলে যাবে, মাঝখানে গিয়ে বাসের স্টার্ট বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার ফলে তারপরে বাসটাকে ওই নদীতে টেনে নিয়ে চলে যায়। তখন প্রচুর লোক নিখোঁজ। এই মুহূর্তে তখন আমাদের যেটা কর্তব্য ছিল, আমরা ওইদিকে যেতে পারছি না, কারণ ওইদিকের 3টে গ্রাম পঞ্চায়েত টোটালি কাট হয়ে গেছে। আচ্ছা, আমরা এইদিকেই রয়েছি। তো ওইদিকে গ্রাম পঞ্চায়েতগুলোর সাথে কন্ট্যাক্ট করা হলো, এবং যেহেতু ওটা বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে গাড়ির লাইন লেগে গেছে, একদম সব বন্ধ। তো এই মানুষগুলো কোথায় যাবে? সব মানে বিভিন্ন রাস্তায় কয়েক কিলোমিটার পরে পরে কজওয়ে, বলে এক একটা কজওয়ে মানে একটা কাট হয়ে গেছে। সুতরাং ওই কজওয়ের মাঝখানে, দুটো কজওয়ের মাঝখানে যে গাড়িগুলো, সেগুলো কিন্তু কোথাও কোনো যাওয়ার উপায় নেই। তখন সমস্ত গ্রাম পঞ্চায়েতকে ফোন করা হলো, গ্রাম পঞ্চায়েতে রাতারাতি সমস্ত, যেটা আমরা বলি যে লঙ্গরখানা, খাওয়ার ব্যবস্থা করা হলো এই লোকজনদের থাকার ব্যবস্থা আমাদের তরফ থেকে সরকারিভাবে। যে বাসের যারা যাত্রী আছে বা লরি বা এমনি প্রাইভেট ভেহিকেলে যারা আটকে পড়েছে, তাদেরকে ইমিডিয়েটলি সমস্ত স্কুলেতে শিফট করানো হলো রাতারাতি, এবং তাদের রাত্রে খাওয়ার ব্যবস্থা, থাকার ব্যবস্থা করা, সেটা একটা বিশাল আয়োজন। এবং যেহেতু বাসটা ডুবে গেছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিছু লোক তখনও নিখোঁজ। তখন আসানসোল থেকে টিম আনা হলো, ডুবুরি আনা হলো পরের দিন মানে রাত্রিবেলায় ওরা বেরিয়ে পড়েছে। আস্তে আস্তে কাজ শুরু করতে করতে রাত্রিবেলায় ওই খরস্রোতা নদীতে নামা সম্ভব নয়। তারপরে ওরা ওই সার্চ অপারেশন শুরু করলো ওখানেতে। এবং যেহেতু নদীটা যে ফ্লো, সেটা অলরেডি পশ্চিম মেদিনীপুরে ঢুকে যাচ্ছে, তো ওই সার্চ অপারেশনটা পশ্চিম মেদিনীপুরেও চললো কিছুটা। এবং তারপরে বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে, কারণ আমার ব্লকটা পশ্চিম মেদিনীপুরের বর্ডারে ছিল। মানে আমার ব্লকের একদিকে ছিল বিনপুর 1 ব্লক, একদিকে বিনপুর 2 ব্লক। বিনপুর 1 মানে যদি আমি চলতি কথায় বলি লালগড়, আর বিনপুর 2 মানে হচ্ছে বেলপাহাড়ি। আচ্ছা, তো এই ব্লকগুলোর সঙ্গে আমার বর্ডার ছিল, তো নদী ওই দিকেই ঢুকেছে। তো ওইখানেও সার্চ অপারেশন হলো। তো টানা 2 দিন সার্চ অপারেশন চলেছে, এবং ওই জল না নামা পর্যন্ত মানুষজন ওখানে আটকে রয়েছে, তাদেরকে থাকা, খাওয়ার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এবং বডিগুলো উদ্ধার করতে প্রায় 2 দিন লাগলো আরও। এবং 8 জন মানুষ মারা গেছিলেন ওই ঘটনাতে। এবং তার পরবর্তীকালে যেটা হলো, ওই বডি উদ্ধার করা, তাদের বডিগুলোকে আত্মীয়দের হাতে তুলে দেওয়া, পোস্টমর্টমের ব্যবস্থা করা। কিছু বডির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, পাথরে ধাক্কা খেয়ে একদম। এবং এটা তো গেল যে ওই অপারেশনটুকু, যেটুকখানি আগে আমরা ওই বাসের যারা যাত্রী ছিলেন, মৃত যারা, তাদেরকে উদ্ধার করা হলো, বা জীবিত যাদেরকে তখন উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরবর্তী এফেক্টটা হচ্ছে যে সেই 2-3 দিন যাওয়ার পর এবার শুরু হলো রাস্তা অবরোধ, যে কেন ওই কজওয়ে এখনও ব্রিজ করা হয়নি। সাধারণ মানুষের সেন্টিমেন্ট, রাস্তা অবরোধ। এবার সেইগুলো তুলতে যাওয়া, সেইগুলো মানুষের সাথে নেগোশিয়েট করা দীর্ঘদিন ধরে। কিন্তু পরবর্তীকালে যে ফরচুনেটলি
ঠিক তারপরে পরেই ওই বছর নভেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী জেলা সফর তখন শুরু করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বাঁকুড়া এসেছিলেন জেলা সফরে, তখন উনি ভিডিওতে জিজ্ঞেস করছিলেন কার্ড কি দরকার আছে বলো। তো আমি সাহস করে বলেই দিয়েছিলাম যে ম্যাডাম যদি এটা হয় খুব ভালো হয়, এটা মানুষের দীর্ঘদিনের একটা দাবি রয়েছে, এখানে প্রত্যেক বছর অ্যাক্সিডেন্ট হয় প্রায়। এবং ম্যাডাম তখনই নির্দেশ দিয়েছিলেন মিটিংয়ে বসে পিডব্লিউডিকে যেটার ব্যবস্থা করতে হবে, এবং এখন সেখানে ব্রিজ হয়ে গেছে। মানুষজন এখনও বলে যে আপনি সেদিন বলেছিলেন বলে সাহস করে ম্যাডামকে নর্মালি বলাটা ঠিক নয় ভাবে, কিন্তু সেদিন যে হয়তো নতুন চাকরি সাহসও ছিল অনেকটাই, যে বলেই দেই কী আর হবে, বললে ভালো হলে মানুষেরই ভালো হবে। তো ম্যাডামও সঙ্গে সঙ্গে রেসপন্স করে সেটা ব্যবস্থা করে দিয়েছেন, এখন মানুষ তার সুফল পাচ্ছে, এখন সেখানে ওভারব্রিজ হয়ে গেছে। একেবারে কিংসুক শব্দের অর্থ যারা জানেন না তারা নিশ্চয়ই এখন বুঝতে পারবেন। রাতের বেলা যারা যাত্রা করে, ঠিক বলছি? আমি যা জেনেছি কিংসুক মানে রাতের বেলা যারা যাত্রা করে। এরকমই নানান অভিজ্ঞতার কথা আমরা জানার চেষ্টা করবো কিংসুক বাবুর থেকে, নানা অজানা কথা যা মহকুমা শাসকের থেকে অনেকেই জানতে চান কিন্তু জানতে পারেন না, অনেকে হয়তো ভয়ে কিংবা হয়তো কিউরিওসিটি একটু দমিয়ে। এরকমই অনেক রকম তথ্য নিয়ে আসছি, কিন্তু এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর। কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইক টিভি বাংলা বিশেষ অতিথি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ট্রাইক টিভি বাংলায় বিশেষ অতিথি। আজকে আমাদের বিশেষ গেস্ট কিংসুক মাইতি, মহকুমা শাসক, রায়গঞ্জ সদর। কিংসুকবাবু, আপনার সঙ্গে যেগুলো কথা বলছিলাম সেখানে আরও একটা প্রসঙ্গ আমরা আপনার সম্বন্ধে রিসার্চ করে জানতে পেরেছি। শুধুমাত্র মহকুমা শাসক নয়, আপনার আরও একটা পরিচয় রয়েছে, আপনি গান বাজনা নিয়েও থাকেন। দুটোকে কী করে ব্যালেন্স করেন? গান বাজনাটা অ্যাকচুয়ালি ছোটো থেকেই চলছে। আমার বড় হওয়াটা গানের পরিবেশে। আমার মা প্রফেশনাল সিঙ্গার, দীর্ঘ 40 বছর ধরে মা বিভিন্ন স্টেজে পারফর্ম করে আসছেন। তো সেই রেসপেক্টে ছোটো থেকে গানের পরিবেশেই বড় হওয়া। তবে গান বাজনার প্রতি যে ছোটো থেকেই খুব ভালোবাসা বা অনুরাগ ছিল তা নয়, ছোটো থেকে মায়ের ইচ্ছা ছিল যে আমি গান বাজনার সঙ্গে যুক্ত থাকি। তো সেই রেসপেক্টে আমাকে তবলা শিখতে বলা হয় এই কারণেই বলছি, তখন তবলা আমার খুব একটা ভালোও লাগতো না। তো জোর করেই মা তবলাতে ভর্তি করায়। তবলা শিখেও ছিলাম 10 বছর থেকে, মানে 3 বছর বয়স থেকে শুরু করেছিলাম, 10 বছর অবধি শিখেছিলাম। তো তার পরবর্তীকালে আমি হোস্টেলে চলে যাই, রামকৃষ্ণ মিশনে হোস্টেলে চলে যাই। তো হোস্টেলে যাওয়ার পরে আর সেটাকে কন্টিনিউ করা হয়নি। পরবর্তীকালে ক্লাস 10 থেকে আমি শেখা শুরু করি সিনথেসাইজার, যেটার প্রতি ভালোবাসাটা এখনও রয়ে গেছে। এবং গান বাজনার প্রতি ভালোবাসা যদি বলি, সেটা ক্লাস 8 থেকে শুরু। মানে গান শোনার প্রতি ভালোবাসা বা মিউজিকের প্রতি ভালোবাসা, সেটা ক্লাস 8 থেকে শুরু। তো সেটা এখনও কন্টিনিউ করছি আর কি। গান বাজনা এখনও করা হচ্ছে? গান বাজনা এখনও করা হচ্ছে। চাকরি যখন শুরু করি তখন চাকরি চাপেতে দীর্ঘ সময় বন্ধ ছিল, কন্টিনিউ করা হতো না। কিন্তু এখন মনে হয়েছে যে এগুলোকে আবার লাইফে ফিরিয়ে আনা দরকার, আদারওয়াইজ লাইফ মোনোটোনাস হয়ে যায়। কারণ আমাদের যেগুলোর প্রতি প্যাশন থাকে সেগুলো যদি আমরা নিজেদের কাজের বাইরে না করতে পারি, তাহলে নিজের যে সর্বাঙ্গীন বিকাশ সেটা ঠিক হয়ে ওঠে না। তো কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। তো সেই অপূর্ণতাগুলোকে পূরণ করার জন্যই এগুলোকে কন্টিনিউ করা। একদিকে যেমন আপনি মহকুমা শাসক, অন্যদিকে আপনি বললেন গানের এক্সপিরিয়েন্সের কথা, দুটোকে আপনি কীভাবে ব্যালেন্স করেন সেটাও আপনি বললেন। যারা নিউ জেনারেশন, তাদের মধ্যে অনেকেই হয়তো বিডিও হওয়ার চেষ্টা করেন কিংবা এসডিও হওয়ার চেষ্টা করেন, তাদের অনেক অ্যাম্বিশন থাকে। সেই অ্যাম্বিশনগুলো কী করে তারা ফুলফিল করবে সেটা যদি একটু শেয়ার করতেন। অ্যাম্বিশন বলতে যদি কারুর সত্যি অ্যাম্বিশন থাকে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে আসা, অ্যাকচুয়ালি যেটা হয় না যে আমাদের এখানেতে এখন হয়তো অনেকাংশে ছেলেমেয়েরা আগ্রহী হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যে যারা ক্রিম ছেলেমেয়ে বলি, যারা এক সত্যিকারে ভালো ছেলেমেয়ে, তারা আইদার বাঙালিদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা কলেজের লেকচারার হব বা সায়েন্টিস্ট হব, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর হব সেই সংখ্যাটা খুব কম। এটা এখনও বোধহয় রয়েছে, কিন্তু সংখ্যাটা অনেকাংশে কমেছে। তো অ্যাডমিনিস্ট্রেটর যদি হতে হয়, যদি ছোটো থেকেই টার্গেট থাকে, তাহলে সেইভাবে প্রিপারেশান নিতে হবে। আর যদি এরকমও থাকে যে বাই চান্স আসা, যেরকম আমি বাই চান্স চাকরিতে আসা, এটা নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা ছিল না। হ্যাঁ, বাই চান্স মানে আমার অ্যাডমিনিস্ট্রেটর হব যে সেরকম কোনো ছোটো থেকে স্বপ্ন ছিল না বা কোনো প্ল্যানও ছিল না। তো সেটাও যদি করতে হয়, আপনি যে মুহূর্তে চিন্তা করবেন যে হ্যাঁ আমি অ্যাডমিনিস্ট্রেটর হতে চাই, সেই মুহূর্তে থেকে শুরু করে দিতে হবে। এবার এই শুরু করাগুলো বিভিন্ন রকম হতে পারে। মানে আমার যেরকম মনে হয়, বা আমি যেভাবে প্রিপারেশান নিয়েছি, যে প্রথমত হচ্ছে যে প্রত্যেক দিন একটা নিউজ পেপার পড়তে হবে, যে কোনো একটা, যেটা স্ট্যান্ডার্ড, যেটা আপনার ভালো মনে হয়। মুখস্থ করার দরকার নেই, নর্মাল যেভাবে আমরা নিউজ পেপার পড়ি খবরের। বাংলা নাকি ইংরেজি? বাংলা একটা, আর যদি ইংলিশটা মনে হয় দরকার ইংলিশও পড়তে পারি। ইংলিশের অনেকের খুবই দুর্বলতা থাকে, ইংলিশ নিউজ পেপার পড়তে শুরুতে অসুবিধা হবে, এই জন্য আমি প্রথমে সেটা বললাম না। কিন্তু যদি ইংলিশে কোনো অসুবিধা না থাকে তাহলে অবশ্যই একটা ইংলিশ নিউজ পেপার, সেটা প্রত্যেক দিন পড়তে হবে। প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা করে
যে কোনো নিউজ চ্যানেলের খবর শুনতে হবে, আচ্ছা, যেটাতে আমি খবরের ম্যাটারটাকে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কথা, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। সেটা নট নেসেসারিলি যে ইংলিশেই হতে হবে, বাংলা হলেও হলো। আমার মেন হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। আমার কাজ হবে যখন আমি প্রিপারেশন শুরু করব, আমার নলেজ বেসটা বাড়ানো, আমার স্টক অফ কোশ্চেন বাড়ানো। তো সেই কারণে আমাকে প্রচুর ইনফরমেশন গ্যাদার করতে হবে। এর সাথে যেটা করতে হবে ইনিশিয়ালি, একদম ইনিশিয়াল স্টেজে, মাধ্যমিকের আমাদের যে বইগুলো আছে, যেটাকে আমরা অনেকেই অ্যাভয়েড করি বা পাত্তা দিই না, যে প্রচুর মোটা মোটা বাজারে বই কিনতে পাওয়া যায় কম্পিটিটিভ এক্সামের জন্য, সেগুলো কিনে আমরা পড়ছি বা আমরা বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি একটা বড় বাড়ি তৈরি করতে চাই, আমার বেসটাকে আগে ঠিক করতে হবে। আমি যদি বেসটাই না রেডি করি, আমি কিন্তু যেটা বলি ইমারত খাড়া করতে পারবো না। তো সেই কারণে বেসটা অনেকেই রেডি করেন না, তো সেইটা দরকার। এবং সেই কারণে মাধ্যমিকের যে বইগুলো আমাদের আছে খুবই ভালো। মাধ্যমিকের হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথের বই, এই সবকটা বই একদম ভালো করে তৈরি করতে হবে। আর ইংলিশ গ্রামার? ইংলিশ গ্রামার আছে, ইংলিশ গ্রামারটা আসছি। ইংলিশ গ্রামারটা যেটা দরকার, ইংলিশ গ্রামার এবং বেঙ্গলি গ্রামার, সেটা এইচএস লেভেলের। আচ্ছা, সেটা মাধ্যমিকের না, সেটা এইচএস লেভেলের দরকার পড়াশোনা করার একটু। কারণ ইংলিশের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে থাকে এবং সেগুলোর যা স্ট্যান্ডার্ড থাকে, সেখানে কিন্তু শুধু মাধ্যমিক লেভেলের পড়াতে হবে না, সেটা এইচএস লেভেলে পড়াশোনা করতে হবে। এবং বাংলা গ্রামারেও আমাদের যে ধরনের কোশ্চেন দেওয়া হয়, তাতে এইচএস লেভেল আমার দরকার। তাতে মাধ্যমিক লেভেল দিয়ে সেটা আমি পুরোটা কমপ্লিট করতে পারবো না। কিন্তু বাকি সাবজেক্টগুলো আমাকে আগে মাধ্যমিক লেভেল পড়তে হবে। এই কারণেই পড়তে বলছি যে আমি নর্মালি যদি হিস্ট্রি মেমোরাইজ করতে চাই, আমার যেরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার মুখস্থবিদ্যা কোনো কালেই খুব ভালো নয়। এবং যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমার হিস্ট্রি কোনোদিন ভালো লাগতো না, কিন্তু এখন আমার হিস্ট্রি খুব ফেভারিট সাবজেক্ট, ভীষণই ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি আমার। তার একটা কারণ হচ্ছে সেই মজাটা পেয়েছি যে হিস্ট্রিকে আমি কিন্তু কোশ্চেন মুখস্থ করার জন্য পড়বো না, পড়বো গল্পের মতন, যে আমার কিভাবে মানব সভ্যতা শুরু হয়েছিল, কিভাবে বিভিন্ন ডায়নাস্টি এসছে, একটা ডায়নাস্টির কিভাবে পতন হলো, নতুন ডায়নাস্টি কিভাবে তৈরি হলো, সেই রাজারা কি কি করে গেছেন। এটাকে যদি আমি এই ক্রোনোলজি মেনটেন করে যদি পরপর পড়তে থাকি গল্পের মতন, তাহলে কিন্তু মেমোরাইজ করা সুবিধা হয়। এর পরবর্তীকালে এই যে বেসটা আমার তৈরি হয়ে গেল, এর পরবর্তীকালে এর উপর বিভিন্ন আরও আমি এক্সট্রা নলেজ আমি গ্যাদার করতে পারি, কিন্তু আমার বেসটা রেডি হয়ে থাকলো, আমি কিন্তু ওই ক্রোনোলজি কোনোদিন ভুলবো না। এবং তার ফলে যে কোশ্চেনই আসুক না কেন, আমি কিন্তু যদি নাও এক্স্যাক্টলি জানি, যখন আমার সামনে চারটে অপশান থাকবে না, আমি কিন্তু ওই জিনিসটা আমার মাথায় ক্লিক করবে না, এই সালে তো হবে না, এই সালে তো এই জিনিসটা হয়নি, এদের টেনিওর ছিল এই সময়টা, তাহলে এইটাই হবে। তো এটাকে কিন্তু আমি লিঙ্ক করে অ্যান্সার আমি কিন্তু রিস্ক নিতে পারি। কিন্তু এই বেসটা যদি আমি না রেডি করি, হবে না। ম্যাথের ক্ষেত্রেও তাই, ম্যাথে দেখেছি যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে, ছোটো ছোটো সমস্ত ফর্মুলা তৈরি করে নিয়ে, প্রফিট অ্যান্ড লসের অঙ্ক, এইসব অঙ্ক ছোটো ছোটো ফর্মুলা রেডি করে নিয়ে করছে, অথচ আমি কিন্তু কনসেপ্টটাই জানি না। একটা সিম্পল যদি অঙ্ক দিয়ে বলি যে তুমি লিখে যেভাবে আমরা বাংলায় করেছি ছোটোবেলায়, ঐকিক নিয়মে তুমি করো, পারবে না করতে। সে ওই ছোট্ট ফর্মুলা ধরেই অঙ্ক প্র্যাকটিস করছে, তাতে কিন্তু যখনই অঙ্ক একটু ঘুরিয়ে দিচ্ছে আর পারছে না। তো এই বেসটা কিন্তু আমাকে রেডি করতে হবে। বিশেষ করে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কি করে তারা ক্র্যাক করবে? ইন্টারভিউটা তো আলাদা জগৎ হয়ে গেল। ইন্টারভিউটা হচ্ছে যে আমি যে পরীক্ষার জন্য আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, প্রথমত হচ্ছে যে ইন্টারভিউ দিতে গেলে যারা ইন্টারভিউ বোর্ডে থাকেন, তারা দেখতে চান যে আপনি কতটা কনফিডেন্টই চাকরি করার ব্যাপারে। আপনার নলেজ বেস নিয়ে কিন্তু তাদের কোনো কোশ্চেন নেই, কারণ আপনি একটা স্টেজ আপনি অতিক্রম করে এসেছেন। নলেজের এক্সাম আপনি দিয়ে ফেলেছেন, পার্সোনালিটি টেস্ট। এটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, যে আপনি কতটা কনফিডেন্ট বা আদৌ আপনি কনফিডেন্ট কিনা এই চাকরিটা করার ব্যাপারে। হতে পারে যে আপনার নলেজ খুব ভালো ছিল, আপনি রিটেন এক্সাম ক্লিয়ার করে ফেলেছেন সব, কিন্তু মানে আপনি আদৌ কনফিডেন্ট এই চাকরিটা আপনি করতে পারবেন কিনা। তো সেই কারণে ইন্টারভিউতে ওই জাতীয় কোশ্চেনই করা হয়। মানে ধরুন বেসিক্যাল ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আপনার নিজের সম্বন্ধে, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আপনার জেলা সম্বন্ধে, বা আপনি নিজের জেলাকে কতটা জানেন, আপনি নিজের চারপাশকে কতটা জানেন, এবং আপনার একাডেমিক যে কোয়ালিফিকেশান, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, সেই সাবজেক্ট আপনি কতটা ভালোভাবে পড়েছেন, তার প্রতি আপনার কতটা ইন্টারেস্ট আছে, সেগুলো থেকে কোশ্চেন হয়। এরপরে আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিছু কোশ্চেন হয়, বা কিছু বেসিক কোশ্চেন আপনাকে কিছু বেসিক প্রবলেম আপনাকে দিয়ে দেওয়া হয়, যেরকম যদি প্রবলেম আসে আপনি কি করবেন, এইবার সেইটা আপনি কিভাবে উত্তর দিচ্ছেন। যেরকম বিভিন্ন রকম প্রবলেম আপনাকে দিতে পারে, কিন্তু এবার আপনি সেটা কতটা বুদ্ধির সঙ্গে উত্তর দিচ্ছেন। এরকমও আমরা জানি যে কোনো উত্তর না দিয়েও ইন্টারভিউ কোয়ালিফাই করেছেন, যে পারিনি কোনোটা। মানে ওনারা দেখেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কী আছে। আপনি যদি নাও বলেন, তার মধ্যে আপনার কনফিডেন্স থাকবে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে তো অনেকে থাকে যে না জেনেও জানার ভান করা বা মিথ্যে বলা। তো ইন্টারভিউ বোর্ডে যারা বসে আছেন, তারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তারা হাইলি এক্সপিরিয়েন্সড, তারা চোখ দেখলেই বুঝতে পারবেন যে আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন। সুতরাং ইন্টারভিউ বোর্ডে গিয়ে ওই চালাকি করার জায়গাটা একদমই নেই। সত্যি কথা বলতে হবে, কনফেস করতে হবে, এবং যদি জানি না তো জানি না বলে দিতে হবে। সেটাতে মধ্যে কোনো অপরাধ নেই। আমরা সবাই সব কিছু জানি না, এবং জানতে হবে সেটাও কোনো এরকম বাধ্যতামূলক কিছু নেই। আমি নাও জানতে পারি, কিন্তু আমি কনফিডেন্ট, আমি কোনো মিথ্যা বলছি না, আমি যেটা বলছি চোখে চোখ রেখে বলছি এবং স্পষ্টভাবে বলছি। এটাই ওনারা পছন্দ করেন, এই কনফিডেন্সটা। এই কনফিডেন্স নিয়ে গেলে
ইন্টারভিউ ক্র্যাক করাটা কোনো প্রবলেম নয়। পরবর্তীকালে আপনি যেখানেই যাবেন আপনার মূল মোটো কি থাকবে, কিভাবে সমস্ত সমাজকে একটা আপলিফমেন্টের দিকে আপনার নিয়ে যাওয়ার কোনো প্রচেষ্টা রয়েছে? দেখুন, আমরা যেহেতু সরকারি চাকরি করছি বা এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করছি, আমাদের চাকরির মাধ্যমেই আমরা সোশ্যাল সার্ভিস করতে পারি, এটা একটা আমাদের স্কোপ আছে। এটার জন্য আমরা মনে করি যে এই চাকরিতে আসাটা আমার জন্য সার্থক। শুধু আমি না, আমার মতন যারা চাকরি করছেন, যে আমরা কিছু কন্ট্রিবিউশন সোসাইটির প্রতি রাখতে পারছি আমাদের কাজের মাধ্যমে। আরেকটা জিনিস যেটা আমি লাইফে ফলো করি, সেটা মানে সবাই ফলো করতে পারে নাও করতে পারে, আমার একটা লাইফে একটা মেন মোটো আছে যে আমাদের প্রত্যেকের ক্যাপাসিটি খুব লিমিটেড, আমাদের প্রত্যেকের ক্ষমতা খুবই সীমিত, এবং আমাদের লাইফও খুব আনসার্টেন। আমরা কতদিন বাঁচবো না আমরা কেউই জানি না। তো এই লিমিটেড আমাদের যে লাইফ রয়েছে, এই লিমিটেড লাইফের মধ্যে এই লিমিটেড ক্যাপাসিটি নিয়ে আমাদের একটাই মোটো হওয়া উচিত যে আমি যতক্ষণ আছি কিছু করে যাই মানুষের জন্য, ভালো করি, পজিটিভ চিন্তা করি। সেটা এরকম নয় যে আমি তার জন্য বিশাল কিছু করে দিতে পারলাম। যে কোনো রকম হেল্প, মানে আমার কাছে কেউ যে কোনো রকম হেল্পের জন্য আসছে, নট নেসেসারিলি যে সেটা অফিসিয়াল হতে হবে। এবং আমি বিশ্বাস করি পাবলিক রিলেশনে। আমি যখন হেড অফ দ্য অফিস হিসেবে অ্যাজ বিডিও হিসেবে কাজ করেছি বা এখন যখন অ্যাজ এসডি হিসেবে কাজ করছি, আমার মেন উদ্দেশ্যই থাকে মানুষের সঙ্গে পাবলিক রিলেশন তৈরি করা। পাবলিক রিলেশন তৈরি করলে যেটা সুবিধা হচ্ছে, মানুষ আপনাকে অফিসের বাইরেও আপনাকে একজন নিজের মানুষ বলে ভাবে, এবং তার ফলে মানুষ তার অফিসিয়াল প্রবলেম ছাড়াও পার্সোনাল প্রবলেমও আপনার সঙ্গে শেয়ার করে। এবং ভালো লাগে যখন সেই পার্সোনাল প্রবলেমটা মানুষ আমার সঙ্গে শেয়ার করে আমাকে তার আপনজন ভেবে, এবং আমি তার সেই পার্সোনাল প্রবলেমটা কোনো না কোনোভাবে আমি শর্ট আউট করতে পারি। এবং এখানেই সার্থকতা যে অফিসের বাইরেও আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা তার প্রতি কিছু জাস্টিস করতে পারছি, বা আমার নিজের কাজের প্রতি কিছু জাস্টিস করতে পারছি। তো এই মোটোটাই থাকুক যে আমার সীমিত ক্ষমতায় আমরা কিছু করে যাই মানুষের জন্য, ভালো কিছু। একেবারে অন্তিম লগ্নে রয়েছে, একটা অন্তিম প্রশ্ন শুধু করব সাধারণ মানুষের হয়ে। বেসিক্যালি দেখা যায় লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং এই যাবতীয় প্রসেসটিকে সাধারণ মানুষ খুব ভয় পায়। সাধারণ মানুষের মধ্যে মহকুমা শাসক মানে এলিট ক্লাস, এবং তাদের সঙ্গে কথা বলতে গেলে একটু বুঝে শুনে কথা বলতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের কি সাজেশন হবে সাধারণ মানুষের জন্য, যেন আপনাদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে একটি সিম্পল ব্রিজ তৈরি হয়? না, অ্যাকচুয়ালি এই যে পাবলিক অফিসগুলো, ধরুন বিডিও অফিস বলি বা এসডি অফিস বলি বা ডিএম অফিস বলি, এই সবগুলোই কিন্তু ওপেন ফর অল। আমাদের যেটা অফিস আওয়ার থাকে সেই সময় মানুষের জন্য অবারিত দ্বার। মানুষ আসছেন, প্রচুর সংখ্যায় আসেন। আপনারা বিডিও অফিসে গেলে বা আমাদের ডিএম অফিসে বা এসডি অফিসে গেলে দেখতেই পাবেন। এইবার যেটা হয় যে কিছু কিছু মানুষের একটা হেজিটেশন থাকে যে গিয়ে কিভাবে কথা বলবো, বা অফিসিয়াল যে ডেকোরাম থাকে সেটা অনেকেই জানেন না সাধারণ মানুষজন। সেটা প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে যে কার কাছে গিয়ে অ্যাপ্রোচ করবো, যেটা অনেক সময় সমস্যা। মানুষের মধ্যে ভুল ধারণাটা আসে কেন, যে আমি যে প্রবলেমটা নিয়ে অফিসে যাচ্ছি, হয়তো আমার যেখানে যাওয়ার কথা আমি সেখানে যাইনি, আমি কোনো ভুল অফিসে গেছি। এবার সেই অফিসে বলে দিল যেটা আপনার এখানে হবে না, আপনি পরে আসুন বা এখানে না ওখানে যান। তখন মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয় সরকারি অফিসে কাজ ঠিক করে না, আমাদেরকে ঘোরাচ্ছে, হ্যারাস করছে। কিন্তু এটা যে এখানে হবে না, এই প্রবলেমটা তাকে বোঝানো যায় না যে এই সলিউশন আমার কাছে নেই। এই সলিউশন যেখানে হবে আপনাকে সেখানে যেতে হবে। যদি আপনার রোগ হয় আপনি ডাক্তারের কাছে যাবেন, যদি আপনার বাড়িতে কোনো ক্রাইম হয় আপনি পুলিশের কাছে যাবেন। মানে যে রিলেটেড প্রবলেম আপনাকে তার কাছে যেতে হবে। আপনি যদি অন্য অফিসে যান, গিয়ে যদি এক্সপেক্ট করেন যে তখনই সেটা সে করে দেবে, সেটা সব সময় হয় না। বা এরকম অনেক সময় থাকে যে মানুষের খুব ইমার্জেন্সি থাকে। ইমার্জেন্সি কারণটা আমরা বুঝি, উনি অনেক দূর থেকে এসেছেন, ভাড়া খরচ করে, একজন গরিব মানুষ, এবং তার সেই এমার্জেন্সির জন্য তার যেটা চাহিদা থাকে যে আমি এখনই এসেছি, আমারটা এখনই করে দিতে হবে। কিন্তু অফিসিয়াল প্রসেস কিছু আছে, সেখানে একটা সময় লাগে, সেই সময়টুকু দিতে হবে। এবার সেই সময়টুকু অনেকে দিতে চান না, একটা রেসপন্সের জন্য তো একটা টাইম লাগবে। এবার দিতে যখন চান না, তখন মানুষ কিছু ক্ষেত্রে অবুঝ হয়ে পড়েন। অনেকে বোঝেন, অনেকে আবার অবুঝ হয়ে পড়েন, বলেন যে না হলো না, অফিসে কাজ হলো না, আমাকে হ্যারাস করা হলো, দেরি করা হলো ইচ্ছে করে। তো এই প্রবলেমগুলো বুঝতে হবে দুতরফকেই। মানে আপনারা যখন কাজের জন্য আসছেন, আমরাও কাজ করার জন্যই বসে আছি। আমরা যে স্যালারি পাচ্ছি সেটা পাবলিক মানিতে, পাবলিকের ট্যাক্সের টাকাতে আমাদের স্যালারি হচ্ছে। সুতরাং আমাদের কাজই, আমাদের ডিউটি হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, এবং সার্ভিস আমরা দেবই। কিন্তু সেই সার্ভিস দেওয়ার জন্য একটা মিনিমাম রেসপন্স টাইম থাকে, সেই টাইমটা আমাদেরকে দিতে হবে। এবং এটাও মানুষকে জানতে হবে অ্যাট দ্য সেম টাইম যে সার্ভিসটা আমি কার কাছে গেলে পাবো। ভুল লোকের কাছে গিয়ে যদি আমি সার্ভিস চাই, তাহলে কিন্তু সার্ভিসটা হবে না, সেক্ষেত্রে ডিলে হবে, এবং তার মধ্যে সেই বিরক্তিটা আসবে, এবং বা সরকারি সিস্টেমের প্রতি তার একটা অনীহা তৈরি হবে, যেখানে গেলে কোনো কাজ হয় না বা আমি কোনো সাহায্য পাবো না। এটা একেবারেই নয়। এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন, তাহলেই মনে হয় যে প্রবলেমগুলো যেগুলো আপনাদের আছে সেগুলো কিন্তু প্রপারলি সলভড হবে।
অনেক ধন্যবাদ কৌশিকবাবু। এবং যে কথা বলে আজকের এই বিশেষ অতিথি অনুষ্ঠান শেষ করব, চাকরি থেকে অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের জন্য মেসেজ, সবটাই নিশ্চয়ই বিশেষ অতিথি অনুষ্ঠানে আপনারা পেয়েছেন। এরকমই সব শো দেখার জন্য ট্রাইব টিভি বাংলার পর্দায় অবশ্যই নজর রাখতে হবে, আর বিশেষ বিশেষ অতিথিদের পাওয়ার জন্য বিশেষ অতিথি অনুষ্ঠান দেখতে হবে। নমস্কার।